আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রোহিঙ্গা প্রত্যাবাসনে সংকটের একমাত্র টেকসই সমাধান, প্রধান উপদেষ্টা। আইনের শাসনেই প্রথম অগ্রাধিকার, টাইম ম্যাগাজিনকে তারেক রহমান। রাজশাহীতে তারেক রহমান মাদ্রাসা ময়দানের জনসভায় জনস্রোত। শেরপুরের সহিংসতা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি। জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক, শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। রোববারের আগেই সাংবাদিকদের ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড ইস্যুর আশ্বাস ইসির। নির্বাচনের সময় মানবাধিকার সুরক্ষার নিশ্চয়তা চাইলেন অ্যামনেস্টির মহাসচিব। মধ্যরাতে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। সাময়িক বন্ধ থাকবে ইভ্যাট সিস্টেমের সেবা। ক্রিকেট দলকে না করলেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দিল সরকার। বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান কেন বাংলাদেশের পাশে? ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব, পাকিস্তানের সতর্কতা জারি। মায়ানমারের স্কাম মাফিয়ার 11 সদস্যকে মৃত্যুদণ্ড দিল চীন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সংকটের একমাত্র বাস্তবসম্মত ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে UNHCR এর প্রতিনিধি কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের জন্য সহায়তা তহবিলের নাটকীয় হ্রাস এর বিষয়টি তুলে ধরেন এবং শিবিরগুলোতে আত্মনির্ভরশীলতা এবং জীবিকা ভিত্তিক কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। ভিতর ও বাইরে নানা সংকটে থাকা বাংলাদেশের বাস্তবতা, রাজনীতি ও নিজের জীবন নিয়ে আন্তর্জাতিক সাময়িকী টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে উঠে এসেছে তার রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত অভিজ্ঞতা। কারাবন্দী অবস্থায় নির্যাতনের কারণে শারীরিক জটিলতায় ভোগার কথা জানিয়ে তিনি বলেন, এই কষ্ট তাকে মানুষের প্রতি দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপিকে এগিয়ে রাখা হয়েছে। অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও সামাজিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পনা ভিত্তিক রাজনীতির কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি খাল খনন, বৃক্ষরোপণ, বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ও স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাব দেন। আইন শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে বাস্তববাদী অবস্থানের কথা বলেন। দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে তারেক রহমানের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ দরগা শরীফে জিয়ারত করেন। তারপর তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এজন্য সকাল থেকেই মাদ্রাসা মাঠে আসেন দলটির হাজারো নেতাকর্মীরা। তারেক রহমানকে দেখতে আশেপাশে অবস্থান করেন সাধারণ মানুষও। শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, চেয়ারে বসার মতো একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘাত ও প্রাণহানি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। বৃহস্পতিবার গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহদি আমিন অভিযোগ করেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের জন্য নির্ধারিত আসন থাকা সত্ত্বেও জামাতে ইসলামীর নেতাকর্মীরা আগে থেকেই সব চেয়ার দখল করে রাখেন এবং বিএনপি নেতাকর্মীদের জন্য নির্ধারিত আসন ছাড়তে অস্বীকৃতি জানান। প্রশাসন বারবার অনুরোধ করলেও তারা তা মানেননি। রাজধানীর কল্যাণপুরে 2016 সালে জাহাজবাড়ি হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মামলার অভিযোগে বলা হয়েছে, কল্যাণপুরের ওই জাহাজবাড়িতে সাজানো জঙ্গি নাটকের সময় 9 জন নিহত হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান, পুলিশের SB প্রধান মনিরুল ইসলাম ও আরও 4 জনের।
আগামী রোববারের আগেই সংবাদ সংগ্রহের জন্য আগের মতো ম্যানুয়াল পদ্ধতি করে সাংবাদিকদের পরিচয়পত্র ও যান চলাচল কার্ড ইস্যু করতে রাজি হয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বেলা 11:15টায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানানো হয়। তবে এ আশ্বাস বাস্তবায়ন না হলে নির্বাচন কমিশন সংক্রান্ত সংবাদ প্রকাশ বর্জনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন বিটের সাংবাদিক নেতা জাবেল। তিনি বলেন, কমিশন প্রতিশ্রুতি রক্ষা না করলে সাংবাদিকরা নির্বাচন কমিশনের খবর প্রকাশ থেকে বিরত থাকবেন। জাতীয় নির্বাচনের আগে জন আস্থা ফিরিয়ে আনতে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লেখা এক খোলা চিঠিতে সংস্থাটি মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও নাগরিক নিরাপত্তা সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। অ্যামনেস্টি মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী সরকারের উপর যে দায়বদ্ধতা রয়েছে তা পালনের জন্য আগামী কয়েক সপ্তাহ হবে চূড়ান্ত পরীক্ষা। চিঠিতে উল্লেখ করা হয়, মৌলিক অধিকার সীমিত হলে জনগণের মুক্ত আলোচনা বাধাগ্রস্ত হয় এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা কমে যায়। তাই নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় আইন, নীতি ও প্রশাসনিক ব্যবস্থা কার্যকর করে একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও 7 রাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার রাত 11:30টার দিকে হোস্টেল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিসিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেড সংক্রান্ত দাবি উপেক্ষা করেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ভ্যাট আহরণের জন্য ব্যবহৃত ই-ভ্যাট সিস্টেমের বিভিন্ন ফাংশনের আপগ্রেডেশন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কারণে ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশনাল সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর এর ই-ভ্যাট ইউনিট। এতে বলা হয়, ই-ভ্যাট সিস্টেমের নতুনভাবে ডেভেলপ করা মূসক 6.10 ফর্মে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে সেমি অ্যানুয়াল রিটার্ন ফর্ম নির্বাচন সুবিধা, সাব ফর্মে এক্সেল ফাইল থেকে ডাটা আপলোডের সুযোগ এবং ক্রয় সংক্রান্ত সাব ফর্মে নির্বাচিত কর মেয়াদ থেকে সর্বোচ্চ 5 মাস আগের তথ্য ইনপুট দেওয়ার সুবিধা। নিরাপত্তার সংজ্ঞায় জাতীয় ক্রিকেট দলকে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি অন্তর্বর্তী সরকার। তবে শুটিং দলের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছে তারা। দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে সবুজ সংকেত দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার শুটিং দলের জন্য ভারত সফরের সরকারি আদেশ দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী আগামী 2 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই আন্তর্জাতিক আসরটি অনুষ্ঠিত হবে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে নিরপেক্ষ ভেন্যুতে সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দেয়, যা আন্তর্জাতিক ক্রিকেটে নজিরবিহীন সিদ্ধান্ত। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে আগে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু মেনে নেওয়া হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা অগ্রাহ্য করায় আইসিসির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়ায় এবং আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে বলে দাবি করে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও সংশয় প্রকাশ করেছে। রাজনৈতিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নতির প্রেক্ষাপট এই অবস্থানকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকট ক্রিকেটে ভারতের অতিরিক্ত প্রভাব, আইসিসির পক্ষপাত এবং খেলাধুলায় রাজনীতির অনুপ্রবেশকে স্পর্শ করেছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে বড় প্রভাব ফেলতে পারে। ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় পাকিস্তানের সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই প্রেক্ষিতে বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থল সীমান্তে যাত্রীদের স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম শামা টিভি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে নিপা ভাইরাস বড় আকারের ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এ কারণে পাকিস্তানে আগত সব যাত্রী এবং ট্রানজিট যাত্রীদের বিমানবন্দর, বন্দর ও স্থল সীমান্তে পরীক্ষা করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, কোনো যাত্রীর মধ্যে সন্দেহজনক উপসর্গ দেখা গেলে তাকে তাৎক্ষণিকভাবে আইসোলেশনে নেওয়া হবে। তবে এখন পর্যন্ত পাকিস্তানে নিপা ভাইরাসে আক্রান্ত কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি বলেও জানানো হয়েছে। মিয়ানমারে জালিয়াতি কেন্দ্র পরিচালনাকারী একটি কুখ্যাত পরিবারের 11 জন সদস্যকে চীনের একটি আদালত
মৃত্যুদণ্ড দিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর বলা হয়েছে। মিং পরিবারের বেশ কয়েকজন সদস্যকে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, যাদের অনেককে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে। চীন সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ঘুমন্ত শহর লাউকাইং নিয়ন্ত্রণকারী কয়েকটি গোষ্ঠীর মধ্যে মিং পরিবার অন্যতম ছিল। তাদের শাসন আমলে এ সময়ের দরিদ্র ও অবহেলিত এই অঞ্চলটি ক্যাসিনো ও রেড লাইট এলাকার ঝলমলে কেন্দ্রে পরিণত হয়। কিন্তু তাদের প্রতারণার সাম্রাজ্য 2023 সালে ভেঙে পড়ে, যখন মিয়ানমার কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করে চীনের কাছে হস্তান্তর করে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।